জুলাই সনদ বাস্তবায়ন হলে গণতন্ত্র শক্তিশালী হবে বলছে বিএনপি। আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন জামায়াতে। চট্টগ্রামে ইপিজেডে কারখানা পোড়ায় বেকার হওয়ার শঙ্কায় হাজারো শ্রমিক, পুনরায় চালু নিয়ে ধোঁয়াশা। রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া, ভুগছেন কিডনি জটিলতা সহ নানা রোগে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আসলাম। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী পুরো জাতি। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণের লক্ষ্যে স্বাক্ষর হল জুলাই জাতীয় সনদ। শুক্রবার বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠানে যোগ দেয় বিএনপি, জামায়াত সহ 25টি রাজনৈতিক দল। সনদের স্বাক্ষর শেষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এটি বিশ্বে উদাহরণ হয়ে থাকবে। একে একে জুলাই জাতীয় সনদে সই করেন বিভিন্ন রাজনৈতিক দলের 2 জন করে প্রতিনিধি। সই করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা। সবশেষে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এরপর ভাষণ দেন প্রধান উপদেষ্টা। বলেন, রাজনৈতিক দল ও কমিশন অসম্ভবকে সম্ভব করেছে। সারা বিশ্বের জন্য উদাহরণ হয়ে থাকবে এই কার্যক্রম। দেশকে উচ্চ স্তরে নিয়ে গেছে রাজনৈতিক দলগুলো। আজকে এই দিনটি যে পেলাম, এটা মহান দিন। এটার কথা চিন্তা করলে গা শিউরে ওঠে। এমন একটি দিন, সেটা শুধু জাতির জন্য না, সারা পৃথিবীর জন্য একটা বড় রকমের উদাহরণ হয়ে থাকবে। বহু জায়গায় যেটা পাঠ্যপুস্তকে থাকবে। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদের মধ্য দিয়ে সূচনা হলো নতুন বাংলাদেশের। আমাদের জন্য আজকে নবজন্ম, আমাদের নবজন্ম হলো আজকে। এই স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। সেটা যেন সঠিকভাবে আমরা যেতে পারি। প্রধান উপদেষ্টা আরও বলেন, ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর তা কিভাবে হবে সেজন্য আলোচনার আহ্বান জানান রাজনৈতিক দলগুলোকে। ঐক্যের সুর দিয়ে আমরা নির্বাচনের দিকে যাব। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এবং এই ঐক্য যেন বজায় থাকে। আজকে ঐক্যমত্যে আমরা যেরকম সনদ করলাম, রাজনীতির ব্যাপারেও, নির্বাচনের ব্যাপারেও আপনারা রাজনৈতিক নেতারা বসে, বিভিন্ন দলের নেতারা বসে একটা সনদ করেন কিভাবে নির্বাচন করবেন। এরপর বিভিন্ন দলের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধান উপদেষ্টা। অংশ নেন ফটো সেশনে। অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতাদের পাশাপাশি অংশ নেন আমন্ত্রিত অতিথিরা। 5টি রাজনৈতিক দল স্বাক্ষর না করলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ হলো জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান। আজকের দিনকে ঐতিহাসিক বলে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর মাধ্যমে নতুন এক ইতিহাস তৈরি হলো। এই সনদের মাধ্যমে আগামীতে বাংলাদেশ খুব সুন্দরভাবে পরিচালিত হবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় সংসদ ভবন, ঢাকা। জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন সূচনা হলে বলে মনে করছে বিএনপি। এর ফলে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে বলছেন নেতারা। তবে জামাত বলছে, এর আইনি ভিত্তি নিয়ে এখনও প্রশ্ন রয়ে গেছে। অনুষ্ঠানে 25টি রাজনৈতিক দলের নেতারা অংশ নিলেও সবচেয়ে বড় অংশীদার এনসিপি অংশ নেয়নি। দলটিসহ 4 বাম দলের অনুপস্থিতিকে দুঃখজনক বলছেন নেতারা। বৃষ্টির কারণে কিছুটা দেরিতে শুরু হয় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান। তবে বিএনপি, জামায়াত, গণ অধিকার পরিষদ সহ রাজনৈতিক দলের নেতারা আসতে থাকেন বিকেল 4টার আগে থেকেই। বিশিষ্টজনের পাশাপাশি অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা। 7 মাস ধরে ঐক্যমত্য কমিশনের আলোচনার সফল পরিসমাপ্তিকে ইতিবাচক বললেও এখনও কিছু প্রশ্ন আছে বলে মনে করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই অভ্যুত্থানে বিপ্লবের একজন প্রধান কারিগর এই এনসিপি অনুপস্থিত থাকাতে কিছুটা ছন্দপতন ঘটেছে। আমরা আশা করি এটা একটা বাংলাদেশে নতুন শুরু। সনদ তো তৈরি আমরাই করেছি, অতএব এটা স্বাক্ষর তো অবশ্যই করব, কিন্তু এখন মূল হলো বাস্তবায়ন প্রক্রিয়া। জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসের নতুন সূচনা হলো বলে মনে করে বিএনপি। এটি বাস্তবায়ন হলে গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে বলছেন তারা।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। আমি সেই জন্যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সবকিছু পূরণের শুরু হলো কেবল, এটা যাত্রা। এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারব। জামায়াতের নায়েবে আমির বলেন, প্রধান উপদেষ্টার উপর আস্থা রেখেই সনদে স্বাক্ষর করেছেন তারা। তবে এর আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সনদের সিগনেচারের মাধ্যমে এটার কি আইনি ভিত্তি হইল না হইল না, কিন্তু এটাকে আইনি ভিত্তি দেওয়ার যে বিষয়টি সেটা বাকি আছে। জুলাই সনদ বাস্তবায়নে দিক নির্দেশনার কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক। সনদ নিয়ে তার বাস্তবায়ন নিয়ে কথা বলাই হয়নি। আমাদেরকে যেটা সই করতে দেওয়া হয়েছে সেটা শুধুমাত্র অঙ্গীকারনামা। এর মধ্যে আরও যে সমস্ত বিতর্কিত বিষয় ছিল সেগুলো অ্যাভয়েড করা হয়েছে। জুলাই সনদ ও এর বাস্তবায়ন নিয়ে আলোচনার আরও সুযোগ আছে বলে জানিয়েছে ঐকমত্য কমিশন। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরুর কয়েক ঘন্টা আগে সংসদ ভবন এলাকায় জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। সনদের আইনি ভিত্তিসহ নানা দাবিতে শুক্রবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান মঞ্চের সামনে জুলাই যোদ্ধারা অবস্থান নিলে পুলিশ তাদেরকে লাঠিচার্জ করে। পরে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় অন্তত ৩০ জন আহত হয়। টিয়ারশেল আর সাউন্ড গ্রেনেড, কোথাও জ্বলছে আগুন, চলছে পুলিশের লাঠিচার্জ। সময় তখন ঘড়ির কাঁটা একটা ছাড়িয়েছে। জাতীয় সংসদ ভবন এলাকায় এই ঘটনা। শুক্রবার সকালে জুলাই সনদ সংশোধন, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দেওয়া, এই ৩ দাবি নিয়ে সংসদের দক্ষিণ প্লাজায় জড়ো হন জুলাই যোদ্ধারা। ডিএমপি কমিশনার ফোর্স করার হুমকি দিছে, যদি আমাদেরকে মাইরাও ফেলা, আমাদের জুলাই যোদ্ধাদের সাংবিধানিক নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আমরা সংসদ ভবন ছাড়বো না। শহীদদেরকে জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিয়েছে, আহতদেরকে হলো গ্যাজেট করেছে জুলাই যোদ্ধা হিসেবে, আবার জুলাই ঘোষণাপত্রে লিখেছে জুলাই আহত। আমরা বলেছি আমাদেরকে বীর হিসেবে স্বীকৃতি দিতে হবে। আজকে জুলাই যোদ্ধারাই বৈষম্যের শিকার। আজকে একজন পুলিশ কমিশনার হয়ে উনি আমাদেরকে বল প্রয়োগের যে হুমকি দিয়েছে, এটি অন্যায় করেছে। দীর্ঘ সময় অবস্থানের পর তাদের সরে যাওয়ার আহ্বান জানায় আইনশৃঙ্খলা বাহিনী। তাতে কাজ না হলে বেলা ১টার পর লাঠিচার্জ শুরু করে পুলিশ। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় মানিক মিয়া অ্যাভিনিউ। সংসদ ভবনের মূল অংশ থেকে বেরিয়ে রাস্তায় অগ্নিসংযোগ করেন জুলাই যোদ্ধারা। এর আগে বেলা ১টার দিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, জুলাই যোদ্ধাদের দাবি মেনে নিতে সরকার বদ্ধপরিকর। পাশাপাশি ওই এলাকা থেকে জুলাই যোদ্ধাদের সরে যাওয়ার আহ্বানও জানান তিনি। আবারও আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমরা কমিশন 31 অক্টোবর পর্যন্ত বহাল আছে, এইটি আজকে স্বাক্ষরিত হবে। এর পরেও এটাই শেষ কথা নয়, আমরা আছি। কমিশন, সরকার অবশ্যই এই বিষয়ে যে সমস্ত ব্যবস্থা নেবে সেগুলোর দিকে আমরা নজর রাখব। এরপর শুরু হয় সংঘর্ষ। এতে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই বিপ্লবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান, কিন্তু সরকার তাদেরকে স্বীকৃতি দিচ্ছে না বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার দুপুরে রাজধানীর মিরপুরে শ্রমিক সমাবেশে এই অভিযোগ করেন তিনি। তাদেরকে স্বীকৃতি দিন, সাংবিধানিক স্বীকৃতি দিন, কিন্তু না, আমাদের ইন্টারিম সরকার তা দেখাতে ব্যর্থ হয়েছে বলে আজকে তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিল। অনেকের দাবি দেওয়ার জুলাই যোদ্ধাদের দাবি দেওয়া এক না, এটাকে ভিন্ন মর্যাদার চোখে অবশ্যই দেখতে হবে। শুধু জামাত কিংবা ইসলামী আন্দোলন নয়, যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটগতভাবে জাতীয় নির্বাচনে অংশ নিতে আপত্তি নেই বাংলাদেশ খেলাফত মজলিসের। দলটির নেতারা জানান, ইতিমধ্যে 273 আসনে প্রার্থী ঘোষণা করেছেন তারা। পিআর পদ্ধতি নিয়েও দ্বিধা রয়েছে দলটির। তবে জুলাই সনদের আইনগত ভিত্তি পেতে 7টি ইসলামী দলের সঙ্গে কর্মসূচি পালন করছেন তারা। আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে পারে ফেব্রুয়ারির প্রথম দিকে। এমন ঘোষণার পর নির্বাচন নিয়ে নানা সমীকরণ চলছে রাজনীতির মাঠে। ভোটারদের জানার আগ্রহ কোন দল যাচ্ছে কোন জোটে।
এমন পরিস্থিতিতে 273 আসনে প্রার্থিতা ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির নেতারা জানান, এককভাবে তারা নির্বাচনে যাবেন নাকি জোটগতভাবে যাবেন তা নিয়ে সিদ্ধান্ত হয়নি। তবে জুলাই সনদের দাবিতে জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন সহ 7টি দলের সঙ্গে বিভিন্ন কর্মসূচি পালন করছেন তারা। জুলাই বিপ্লবের পরে বাংলাদেশে যে পক্ষগুলো রাজনীতিতে সক্রিয় আছে তারা সবাই বৃহৎ পরিসরে বাংলাদেশে একটা পক্ষ বর্তমান বাস্তবতায় তারা প্রতিযোগিতায় অবতীর্ণ হচ্ছে। এই জন্য এই বিষয়ে ডিসিশন চূড়ান্ত করাটা বেশ জটিল বিষয়। সারা দেশে 273 আসনে খেলাফত মজলিসের প্রার্থীরা কাজ করছেন। উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায় দলটি। তবে যদি উচ্চকক্ষে পিআর না হয় তাহলে উচ্চকক্ষের দরকার নেই বলেও মনে করেন দলটির নেতারা। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষে নির্বাচন হোক, এটা আমরা চাই। বাকি নিম্নকক্ষে পিআরের পরিবেশ বাংলাদেশে এখনো হয় নাই, আমরা এটা মনে করি। আবার আমাদের একটা বক্তব্য আছে, যদি উচ্চকক্ষে পিআর না হয় তাহলে আমরা উচ্চকক্ষেরই প্রয়োজন মনে করি না। কৌমি ঘরোয়ানার যে সমস্ত ইসলামী দলগুলো আছে, ইসলামী সমমনা দল নামে আমরা বেশ কার্যক্রম পরিচালনা করতেছিলাম, সেটার মধ্যে অনেকটা বাধাগ্রস্ত হয়েছে। এখন আমাদের এই পর্যায়ে দলীয়ভাবে স্বতন্ত্র প্রস্তুতি চলছে। 300 আসনে আমরা প্রার্থী দেব, এটাই আমাদের বর্তমান টার্গেট। এদিকে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড এখনও নিশ্চিত করতে পারেনি কমিশন, এমন অভিযোগ দলটির। তারা জানান, পেশি শক্তি অবৈধ টাকার ব্যবহারের বিষয়ে ব্যবস্থা না নিলে নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষা নয়, নিজেদের সুরক্ষার জন্য তাড়াহুড়ো করে জুলাই সনদে স্বাক্ষর করেছে, এমন অভিযোগ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় জুলাই যোদ্ধাদের লাঠিচার্জ, টিয়ারশেল ও রাবার বুলেট ছোঁড়ার বিষয়টি অপ্রত্যাশিত এবং দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। শুক্রবার বিকেলে পঞ্চগড়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে এসব কথা বলেন সার্জিস। কোনো মতে জুলাই সনদ নামকাওয়াস্তে স্বাক্ষর করে নির্বাচনের দিকে যেতে পারলে হইল। এদের সংস্কার হোক আর না হোক, জুলাই সনদের আইনি ভিত্তি থাকুক আর না থাকুক, পরবর্তীতে নির্বাচিত সরকারে সেটা বাস্তবায়ন করুক আর না করুক, তাদের কাজ কোনো মতে স্বাক্ষরটা করে যেতে পারলে হইল। আমরা তো তাদের কাছে নতুন করে কিছু চাইনি যে এই দাবি আমাদেরকে আবার নতুন করে দিতে হবে। সরকারের একটি পক্ষ জুলাই বিপ্লবীদের বিপথগামী করেছে বলে অভিযোগ করেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। বলেন, ৭২-এর সংবিধান বলবৎ রেখে বিপ্লবীদের সাথে উপহাস করেছে অধ্যাপক ইউনূসের সরকার। এই অবস্থায় জুলাই সনদ বাস্তবায়ন অসম্ভব বলে মনে করেন তিনি। বাংলাদেশে ভারতের আধিপত্যবাদের সমালোচনা করেন বক্তারা। পলিসি প্লেনামের আয়োজনে জুলাই বিপ্লব ও বিশ্ব মানচিত্রে বাংলাদেশ শীর্ষক জাতীয় সংলাপ আলোচনা হয় রাষ্ট্র গঠনে সুশাসন, গণতন্ত্র ও আইনের শাসন নিয়ে। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 2 দিনব্যাপী এ আয়োজনের প্রথম দিনে দ্বিতীয় সেশনে বক্তারা জানান, আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে দেশ ও জাতির উন্নয়ন অসম্ভব। সততার চেষ্টা ও ন্যায়ের পক্ষে দাঁড়ালে সন্তানদের জন্য একটি আদর্শ রাষ্ট্র গঠন করা সম্ভব। ছেলে মেয়েদের রক্ত কেন আবার ঝরল? কেন আমরা তাদেরকে সন্তুষ্ট করতে পারলাম না? আমরা এই একটা বছরে কি করলাম যে তাদেরকে আমরা সন্তুষ্ট করতে পারলাম না? যেন একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে আগে যেই ফ্যাসিবাদ ছিল সেটিকে আমরা নতুন রূপে দেখতে পাবো। ভারত ও ভারতপন্থী রাজনৈতিক দলগুলোর জন্য দেশে নানা সংকট তৈরি হয় উল্লেখ করে তারা বলেন, যারা প্রতিবেশী রাষ্ট্রের অনুমতিতে সিদ্ধান্ত নিতে চায় তারা কখনো বাংলাদেশপন্থী হতে পারে না। জিএম কাদের যখন বলেন আমাকে সিদ্ধান্ত বা কি আলোচনা হয়েছে বলতে পারবো না, ভারতের অনুমতি নিয়ে বলতে হবে, এই দল কি করে বাংলাদেশপন্থী দল হয়? আপনার এই দেশের বিচার ব্যবস্থা না থেকে বিদেশের ইউএনডিপি, আইএমএফ থেকে ওয়ার্ল্ড ব্যাংকের আপনার সাথে কোনো চুক্তি করবে না। এ সময় অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কাজের সমালোচনা করেন বক্তারা। জুলাইয়ের বিপ্লবীদের বিপদগামী করার অভিযোগও তোলেন তারা। ছাত্রদেরকে যারা গাইড করেছে, কিছু কিছু লোক যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে, তারা তাদেরকে মিসগাইড করে এটাকে ৭২-এর সংবিধানের ভিতরে নিয়ে গেছে এবং এই ৭২-এর সংবিধানে জাতি যত গণ্ডগোল। জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষর না করায় এটি বাস্তবায়নে সরকার সফল হবে কিনা সে নিয়ে শঙ্কাও প্রকাশ করেন বক্তারা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিছুটা সুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে শুক্রবার রাত 11:30টার দিকে গুলশানের বাসায় ফিরোজায় ফিরেছেন।
বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন সাংবাদিকদের এসব তথ্য জানান। গত বুধবার নিয়মিত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে গেলে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে হাসপাতালে ভর্তি হন বেগম খালেদা জিয়া। এরপর 2 দিন সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। এর আগে 28 আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। প্রায় 80 বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। চট্টগ্রামে ইপিজেডের কারখানার আগুন নিভলেও ভবিষ্যৎ চিন্তায় দিশেহারা শ্রমিক ও মালিক পক্ষ। শত শত শ্রমিক বেকার হয়ে যাওয়ায় জীবিকা নিয়ে দুশ্চিন্তায় তারা। অন্যদিকে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ আর কারখানা পুনরায় চালু নিয়ে মালিকপক্ষ এখনও ধোঁয়াশায়। এদিকে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর ওপর জোর দিলেন বেবজা কর্তৃপক্ষ। শফিক ইসলাম পুড়ে যাওয়া অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইলে কাজ করতেন অপারেটর হিসেবে। বৃহস্পতিবারের আগুনে কারখানা পুড়ে ছাই, নেই কাজও। তবুও তিনি ছুটে এসেছেন প্রিয় প্রতিষ্ঠানে। ভেতরে প্রবেশ করতে না পেরে অন্য সহকর্মীদের সাথে আগুন লাগার স্মৃতিচারণ করছিলেন। পরিবার নিয়ে বেঁচে থাকার লড়াই কিভাবে করবেন সেই উদ্বেগ শফিকের কান্নার জড়িত কণ্ঠে। আমার একটা মেয়ে আছে, আমার ওয়াইফ আছে, তাই আমার ফ্যামিলি আছে, তাই আমি হুট করে চাকরিটা কোথায় পাবো? এখন ইপিজেডের অবস্থা বেশি ভালো না, প্রত্যেকটা অফিসে কাজ কম। শফিকের মতো পুড়ে যাওয়া 2 কারখানার অনেক শ্রমিকই দেখতে আসছেন নিজেদের রুজির জায়গার এমন দুর্দশা। মালিকপক্ষ যেন শ্রমিকদের পাওনা পরিশোধ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে, এমন দাবি সবার। দুঃখে তো পড়বে, ধরেন ঘর ভাড়া, খাওয়া দাওয়া, এটা কিভাবে চলবে? আমাদের একটাই দাবি, যারা বেকার হয়েছে ওদের যাতে চাকরি হয়, ওরা যাতে ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে চলতে পারে, এটাই আমাদের আবদার। অ্যাডামস ক্যাপের মালিক থাকেন যুক্তরাষ্ট্রে, তার রয়েছে আরও কয়েকটা কারখানা। কর্মকর্তারা জানান বেতন ভাতা ও কারখানা নিয়ে কি হবে সে বিষয়ে এখনও তারা নিশ্চিত নয়। কিছু বুঝতে পারছি না কি অবস্থা আছে, এখনো ফায়ার কাজ করছে। ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে শ্রমিকটা আমার কথা বেতন দিয়ে করে নিতে, আমাদের কথা বেতন দিও নাই, দেখি না আল্লাহ। এদিকে বারবার আগুনের ঘটনা যেন মালিক শ্রমিকদের নিঃস্ব করতে না পারে, সেজন্য ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানোর তাগিদ বেবজার। আগুন যখন লেগে যায় তখন সেটা নিয়ন্ত্রণ করার আসলে আমাদের দক্ষতা, আমাদের রাষ্ট্রীয় সক্ষমতা, আমাদের প্রাতিষ্ঠানিক এবং আমাদের যে যান্ত্রিক সক্ষমতা, সেই সবগুলোর উপর নির্ভর করে। বৃহস্পতিবার চীনা প্রতিষ্ঠান জিয়ং থেকে আগুনের সূত্রপাত হলেও প্রতিষ্ঠানটির কাউকে পাওয়া যায়নি। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজধানী মৌচাকে ফরচুন টাওয়ারে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে 200 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। শুক্রবার পুলিশ জানিয়েছে, ফরিদপুর ও বরিশালে অভিযান চালিয়ে 4 জনকে গ্রেপ্তার এবং 200 ভরি স্বর্ণ উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে 1,70,000 টাকা উদ্ধার করে পুলিশ। 3 মাস ধরে স্বর্ণের দোকানটিতে চুরির উদ্দেশ্যে রেকি করে দলটি। 8 অক্টোবর ঘটনার দিন 3 জনের চোরের দল অভিযানে নামে। চুরির সাথে জড়িত 1 জনকে এখনও গ্রেপ্তার করা যায়নি। পুলিশ বলছে 2021 সালে কর্ণফুলী গার্ডেন সিটিতে স্বর্ণের দোকানে চুরির সাথেও চক্রটি জড়িত ছিল। প্রায় 200 বছর ধরে পিরোজপুরের নেছারাবাদ পেয়ারা চাষে বিখ্যাত হলেও কয়েক বছর ধরে আমড়া চাষে ঝুঁকছেন স্থানীয় চাষিরা। গত 2 বছরে অন্তত 100 হেক্টর জমিতে পেয়ারার বদলে আমড়ার চাষ হয়েছে। তবে ঐতিহ্য ধরে রাখতে পেয়ারা চাষে কম সুদে কৃষি ঋণ এবং পিরোজপুরের জিআই পণ্যের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিচ্ছে প্রশাসন। পিরোজপুরের নেছারাবাদের আটঘর কুরিয়ানায় দীর্ঘদিন ধরেই পেয়ারা চাষ করে আসছেন 22 গ্রামের মানুষ। প্রায় 750 হেক্টর জমিতে রয়েছে 2200 পেয়ারার বাগান। এখানকার পেয়ারা চলে যায় সারা দেশের বাজারে। তবে গত কয়েক বছরে ফলন ও লাভ আশানুরূপ না হওয়ায় আগ্রহ হারাচ্ছেন চাষিরা। কম খরচে উচ্চ ফলনশীল হওয়ায় আমড়া চাষে ঝুঁকছেন তারা। গাছ বয়স হইলে পেয়ারা বাগানে মাটি বা সার এগুলো প্রয়োজন, কিন্তু সরকারি কোনো অনুদান নাই। পেয়ারা চাষি সবাই আর কি পেয়ারার উপরে নির্ভর হারাই ফেলতেছে। খুবই দাম কম যায়, এই জন্য পেয়ারার ভিতরে আমড়া, লেবু এগুলা লাগানোর কারণে পেয়ারা এখন আর আগের মতো হয় না। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী গত 2 বছরে অন্তত 100 হেক্টর জমিতে পেয়ারা আবাদের বদলে আমড়ার চাষ হয়েছে। কোথাও কোথাও সুপারি গাছও লাগানো হয়েছে। তবে পেয়ারা চাষে এলাকার ঐতিহ্য ধরে রাখতে কম সুদে কৃষি ঋণের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা।
আমাদের কাছে কৃষক আসলে আমরা তখন ব্যাংকের কাছে সরাসরি এটা সুপারিশ করে দেব এবং সেই সাথে তারা সরাসরি ব্যাংকে যেও কথা বলতে পারে কৃষক কিভাবে আরো সহজ শর্তে ঋণ পেতে পারে এই বিষয়ে আমরা কার্যকারী ব্যবস্থা গ্রহণ করছি। পেয়ারাকে পিরোজপুরে জিআই পণ্যের স্বীকৃতি নিশ্চিতের এবং সংরক্ষণে বিশেষ প্রক্রিয়াজাতকরণ জোন ও হিমাগার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। একটা প্রসেসিং জোন করতে পারি অথবা ফল সংরক্ষণের জন্য যদি একটা হিমাগার তৈরি করতে পারি তাহলে আমাদের এই পেয়ারাগুলা কিন্তু দীর্ঘদিন ব্যবহার উপযোগী আমরা করতে পারি। এই ব্যাপারে আমরা বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি আমরা এবং পেয়ারাকে এই পিরোজপুরের জিআই পণ্য হিসেবে ঘোষণার জন্য আমরা শিল্প মন্ত্রণালয়ের সাথেও কথা বলেছি। চলতি মৌসুমে নেসারাবাদে প্রায় 650 হেক্টর জমিতে পেয়ারা এবং 300 হেক্টর জমিতে আমড়ার চাষ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঠাকুরগাঁওয়ে মাছ ধরা উৎসব চলছে। শুক্রবার রাতে চোক নদীর বুড়ি বাঁধে মাছ ধরেন জেলেরা। উৎসবকে ঘিরে বাঁধে মাছ ধরতে আসেন দূর দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশা মানুষ। এ নিয়ে আরও জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। শামসুজ্জোহা, মাছ ধরা উৎসব নিয়ে বিস্তারিত জানাবেন। এই উৎসব নিয়ে সাধারণ মানুষ কি বলছেন? ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা এবং ইলারং ইউনিয়নের মাঝামাঝি স্থানেই বুড়ি বাঁধের অবস্থান। এই বুড়ির বাঁধে গতকাল থেকেই মাছ ধরার একটি উৎসব শুরু হয়েছে। গতকাল বিকেলে প্রশাসনিকভাবে গেট পানি খুলে দেওয়া হয়, গেট দিয়ে পানি প্রবাহ করে এবং পানি কমার এরপর থেকে কিন্তু উৎসুক জনতার ভিড় শুরু হয় এই বুড়ির বাঁধ এলাকায়। পানি কমতে শুরু করার পর থেকে গভীর রাত থেকে কিন্তু হাজার হাজার জেলে মৎস্য শিকারী তারা কিন্তু মাছ শিকারের জন্য পানি হাজার হাজার মানুষ এখানে সমাগম করছেন। অনেকেই কিন্তু মাছ শিকারের জন্য পানিতে নেমেছেন, কেউ ডাঙ্গা থেকে মাছ ধরার দৃশ্য দেখছেন, আবার কেউ কিন্তু মাছ কেনার জন্য অপেক্ষা করছেন। এই কারণে কিন্তু মানুষের ভিড় কিন্তু একবার উপচে পড়া, আমরা বলতে পারি এখানে একবার মানুষের মিলন মেলার সৃষ্টি হয়েছে। তবে হতাশার বিষয় হচ্ছে যে যেইভাবে দেশি প্রজাতির বিলুপ্তি প্রজাতির মাছগুলো এখানে পাওয়া যেত, এবার কিন্তু সেইভাবে মাছ পাওয়া যাচ্ছে না। জেলেরা কিন্তু এ কারণে হতাশায় প্রকাশ করছেন। এখানে তারা বলছেন যে বিগত দিনে রিং জাল ব্যবহার করে মাছ নিধন করার ফলে কিন্তু এখানে মাছের প্রজনন সেইভাবে হয়নি। এই কারণে কিন্তু দেশি প্রজাতির মাছ কিন্তু এইভাবে সেইভাবে তারা পাচ্ছেন না। এই কারণে আর প্রশাসন বলছেন, প্রশাসন কিন্তু বিগত সময়ে এখানে অভিযান চালিয়েছেন। কিছুদিন উপজেলা প্রশাসন এবং মৎস্য বিভাগ এখানে অভিযান চালিয়ে প্রায় শতাধিক রিং জাল ধ্বংস করেন এবং এখানে কিন্তু রিং জাল জ্বালিয়ে দেওয়ার পরে কিন্তু তারা এইখানে অনেকটা নিয়ন্ত্রণ করেছিলেন। তারপরেও কিন্তু প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে এখানে স্থানীয় কিছু মৎস্য শিকারী তারা এই ফাঁদ রিং জাল ব্যবহার করে মাছ ধ্বংস করেছেন। আজকেও কিন্তু আমরা যেটি জানতে পারছি ভিতরের অংশে বেশ কিছু রিং জাল তারা ব্যবহার করছেন, তারা রিং জালের ফলে মাছ ধরছেন। এখানে দিনাজপুর জেলা থেকে কিন্তু কিছু মাছ শিকারী এসেছেন, তারা কিন্তু ভিতরের যে অংশ সেখানে কিন্তু মাছ শিকার করতে পারবেন না, এমনটাই কিন্তু অভিযোগ করছেন। এখানে যেহেতু হাজার হাজার মানুষের সমাগম হয়েছে, এখানে গতকালকে থেকেই সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু তারা নিয়মিত টহল দিচ্ছেন। এখানে কিন্তু তারা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু চেষ্টা করছেন। আর এখানে পানি উন্নয়ন বোর্ড বলছেন যে এই যে এখানে একটি সেচ প্রকল্প, এখানে প্রায় 1000 হেক্টর আমন ধানের চাষ হয়েছে এই বুড়ির বাঁধের পানি দিয়ে। তারা এই সেচের চাহিদা পূরণ করে কিন্তু আমন ধান চাষ করেছেন। এখানে প্রায় 1952 সালে এই বুড়ির বাঁধ তৈরি করা হয় এবং 1978 সালে এটির সংস্কার করা হয় কৃষকদের কৃষিকাজের জন্য। আর এখানে আজকের এই দিনটিতে প্রতি বছরই এইভাবেই বুড়ির বাঁধের মাছ উৎসব হয়। এখানে হাজার হাজার মানুষ আসে। এটি একটি ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য। ঠাকুরগাঁও বুড়ির বাঁধের মৎস্য প্রকল্প থেকে মাছ উৎসবের খবর। ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ শামসুজ্জোহা। ঐতিহাসিক তেভাগা আন্দোলনে বিপ্লবী নেত্রী ইলা মিত্রের জন্মশতবার্ষিকী আজ। 1925 সালের 18 অক্টোবর কলকাতায় তার জন্ম। মৃত্যু 2002 সালের 13 অক্টোবর। কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে নিজের জীবন তুচ্ছ করে আন্দোলনে নেমেছিলেন ইলা মিত্র। সে সময় পুলিশের হাতে গ্রেপ্তারের পর অমানবিক নির্যাতন সইতে হয়েছে তাকে। 1948 সালে চাঁপাইনবাবগঞ্জের নাচলে তেভাগা আন্দোলনে নেতৃত্ব দেন ইলা মিত্র। ফসলের 3 ভাগের 2 ভাগ পাবেন চাষি আর 1 ভাগ জমির মালিক, এটাই ছিল দাবি।
জমিদার পরিবারের বউ হয়েও কৃষকদের এই ন্যায্য দাবি আদায়ে আন্দোলন গড়ে তোলেন তিনি। কৃষকদের অধিকার আদায়ে গ্রেপ্তারের পর পুলিশের অমানবিক নির্যাতনের শিকার হয়েছিলেন বিপ্লবী নেত্রী ইলা মিত্র। বাস্তবতার আলোকে দেখা যাচ্ছে যে তাকে তো মূল্যায়ন করা হয়নি। ইলা মিত্র না থাকলে হয়তোবা কৃষকরা এখনো অনেক বছর অনেক যুগ পিছিয়ে থাকতো। ইলা মিত্রের নামে একটি সংগ্রহশালা নির্মাণ করা হলেও সেখানে কিছু ছবি আর তার একটি ভ্যানিটি ব্যাগ ছাড়া আর কিছুই নেই। ঐতিহাসিক এ আন্দোলনের ইতিহাস পাঠ্য বইয়ে রাখার দাবিও পূরণ হয়নি। অনেক মহামানবের জন্য দেশে বিশ্ববিদ্যালয় রয়েছে। আমার তো মনে হয় না যে আমাদের ইলা মিত্রের নামে আসলে কৃষি বিশ্ববিদ্যালয়ের দাবিটা অযৌক্তিক হবে। একবারে পুরোপুরি যৌক্তিক দাবি এবং সেটা বাস্তবায়ন করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। সংগ্রহশালাটি আরও সমৃদ্ধ করার উদ্যোগের কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। আমরা এখন বিশেষ করে ওই জায়গাটাকে আরও বেশি সুন্দর করার জন্য চেষ্টা করতেছি। পরবর্তীতে হয়তো এই ধরনের ব্যবস্থাও জেলা প্রশাসন থেকে নেওয়া হবে, যে এটা যদি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা যায় তাহলে ইলা মিত্র যে বিপ্লবী নেত্রী ছিলেন, ইলা মিত্রের অবদান স্মরণ ও কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় সবসময় সোচ্চার থাকার দাবি নাচলের বাসিন্দাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে বাড়ছে দারিদ্র্যের হার। প্রতি 4 জন মানুষের মধ্যে 1 জন দরিদ্র। বেসরকারি গবেষণা সংস্থা পিপিআরসির প্রতিবেদন বলছে 2 বছরের ব্যবধানে দারিদ্র্যের হার বেড়েছে প্রায় 9%। বিশেষজ্ঞরা বলছেন নিত্যপণ্যের দাম বাড়লেও বাড়েনি আয়। পাশাপাশি রয়েছে উচ্চ মূল্যস্ফীতি আর কর্মসংস্থানের অভাব, আর এতেই বাড়ছে দারিদ্র্য। স্বাধীনতার পরপর 1973-74 অর্থবছরে দেশের প্রায় অর্ধেক মানুষই ছিল হতদরিদ্র। গেল 3 দশকে দারিদ্র্য বিমোচন হয়েছে সবচেয়ে বেশি। তবে গত 2 অর্থবছরে তাতে ভাটা পড়ে। কমার বদলে দারিদ্র্যের হার বেড়েছে অন্তত 9%। গবেষণা সংস্থা পিপিআরসির সাম্প্রতিক প্রতিবেদন বলছে চলতি বছরের মে মাসে দেশে দারিদ্র্যের হার দাঁড়িয়েছে 28%-এর কাছাকাছি। 2022 সালে এই হার ছিল 18.7%। এছাড়া অতি দারিদ্র্যের হারও 5.6% থেকে বেড়ে 9.35%-এ দাঁড়িয়েছে। পাশাপাশি 18% মানুষ যে কোনো সময় গরিব হওয়ার ঝুঁকিতে রয়েছে। হঠাৎ কেন এমন ছন্দপতন? কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন অস্থিতিশীল বাজার, নতুন কর্মসংস্থানের অভাব আর মূল্যস্ফীতি এর মূল কারণ। এমন অবস্থায় দারিদ্র্য বিমোচনে বিদেশি বিনিয়োগ বাড়িয়ে নতুন কর্মসংস্থান তৈরি ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সুদের হার যদি ম্যানুফ্যাকচারিং সেক্টরে কমে যায় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে এখানে দেশের শিল্প উৎপাদন বাড়ছে এবং একই সঙ্গে আমাদের হয়তো আমদানি কম করতে হচ্ছে, এবং এই ক্ষেত্রে দেখা যাবে কি যে আসলে সব মিলে মূল্যস্ফীতির উপর একটা নেতিবাচক প্রভাব তৈরি হচ্ছে। কারণ তখন তাহলে মূল্যস্ফীতি কমবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি কিন্তু একটা স্থায়ী সমাধান নয়। আমাদের সমাধান হলো বিনিয়োগ বাড়াতে হবে। সাধারণ অর্থনীতি বিভাগের তথ্য বলছে দেশের প্রায় 4 কোটি মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের মধ্যে রয়েছে। এ ধরনের দারিদ্র্যের হার শহরের তুলনায় গ্রামে প্রায় দ্বিগুণ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মরমী সাধক লালন শাহের তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেউরিয়ায় আখড়াবাড়িতে শুরু হয়েছে 3 দিনের সাধুসঙ্গ লালন মেলা। লালন ভক্ত অনুরাগীদের মিলন মেলায় পরিণত জমজমাট আখড়াবাড়ি। ভজন সাধনে লালনকে স্মরণ করে তারা বলছেন, লালনের দর্শন ছড়িয়ে দিতে পারলে দূর হবে হিংসা, হানাহানি। এবারে প্রথম সরকারিভাবে পালিত হচ্ছে লালনের তিরোধান দিবস। মানব সেবার বাণী নিয়ে সারা জীবন বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন ফকির লালন শাহ। আজীবন ছড়িয়ে গেছেন মানবতা ও ভালোবাসার বাণী। সোচ্চার ছিলেন ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে। ফকির লালন শাহের অমর এসব গানে মাতোয়ারা ছেউরিয়ার আখড়াবাড়ি। লালনের 135তম তিরোধান দিবস উপলক্ষে সেখানে শুরু হয়েছে 3 দিনের উৎসব। ছোট ছোট আস্তানা গেড়ে সাইজিকে স্মরণ করছেন ভক্ত অনুরাগীরা। চলছে মানবতাবাদী অহিংস দর্শনের প্রচার আর আধ্যাত্মিক আলোচনা। প্রেমের সাথে আনন্দের সাথে এখানে অবস্থান করব এটা মনে করছে। বিশ্বে যত মহামণি এসেছে সবাই মানুষের মনুষ্যত্ব জাগ্রত করার যে থিওরি সেটাই দিয়ে গেছে। আখড়াবাড়িতে বাউল পথ ও মতের দীক্ষা নিচ্ছেন অনেকেই। সাধুগুরুরা বলছেন লালন শাহের দর্শন মানব ধর্ম ছড়িয়ে দিতে হবে। প্রতি বছর এখানে আসি এবং আমার খুব ভালো লাগে। আমার অন্তরস্থল থেকে এখানে টানে চলে আসে। এখানে কি শেয়ার হয়, কেমন নলেজ শেয়ার হয়, এ সকল কিছু দেখতে এসেছি। আন্তর্জাতিকভাবে
জাতীয়ভাবে যে আয়োজন, সে আয়োজনের যে আলোক ছটা, এটি এই গ্রামীণ মানুষের চোখকে আরও বেশি উজ্জ্বল করেছে, তাদের ভিতরের জাগনাকে, স্পিডকে আরেকটু বেগবান করেছে। এবার প্রথম বলা হলো আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করি, আমরা নজরুল জয়ন্তী পালন করি, অথচ লালন শাহের গানের দিক থেকেও যদি দেখেন, বাণীর দিক থেকেও যদি দেখেন, আর কিছু না, সেখানেও কিন্তু এটা অত্যন্ত উচ্চ মাত্রার একটা সঙ্গীত এবং এটার দার্শনিক মূল্য আছে, এটার বাণীর মূল্য আছে। বিশাল আয়োজন নির্বিঘ্ন করতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি কাজ করছেন 800 স্বেচ্ছাসেবক। আগত দর্শনার্থীর যে নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন সহ সব ধরনের পরিকল্পনা গ্রহণ করেছি। ইতিমধ্যেই ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে আমাদের আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যদের। লালনের গান ও আলোচনার পাশাপাশি কালী নদীর তীরে বসেছে গ্রামীণ মেলা। সেখানে নানা সামগ্রী কিনতে ভিড় করছেন দর্শনার্থীরা। 19 অক্টোবর পর্যন্ত চলবে এই আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।